আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও কমছে না ভোগান্তি। রাজধানীর প্রতিটি ফিলিং স্টেশনে রয়েছে দীর্ঘ লাইন। দেশের সব ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। তবে এখন পর্যন্ত তেলের পাম্পে দেখা যায়নি সেই চিত্র। ক্যামেরার সামনে কথা বলতেও রাজি হচ্ছে না পাম্প কর্তৃপক্ষ। এদিকে চালকরা বলছেন এক লাফে সর্বোচ্চ পরিমাণের দাম বাড়িয়েছে, তারপরও ভোগান্তি কমছে না। এমন পরিস্থিতিতে তাদের জীবনযাত্রায় ব্যাপক ব্যাঘাত ঘটছে বলে জানান তারা। দাম বাড়ছে, কোনো ভোগান্তি কমে নাই। আগেও যেভাবে আমরা সিরিয়াল দিয়ে তেল নিতাম 3-4 ঘন্টা লাগছে, আজকেও তো 3-4 ঘন্টা লাগলো। যদি 10টা পাম্প থাকে তার ভিতরে 2টা পাম্পে তেল দেওয়া হচ্ছে, 8টা পাম্পই অফ। এই জন্য এই লোকগুলাই ভোগান্তির শিকার হচ্ছে। সেই বাড়ানো লাস্টে বাড়াইলো এবং আমাকে ভোগান্তি আগেও করলাম। এখন আপনি কি মনে করছেন রাত 1টা বাজে আসছে, দেখেন কথা বেরোচ্ছে না। দর্শক, এই মুহূর্তে আসাদ গেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, তেলের পাম্পে সরবরাহ বেড়েছে কিনা জানাবেন, সেই সাথে দাম নিয়ে গ্রাহকদের প্রতিক্রিয়াও জানাবেন। সাদিয়া, সরকারের পক্ষ থেকে বলা হলেও যে সরবরাহটা বৃদ্ধি করা হবে, বিশেষ করে ডিজেল এবং পেট্রোলের দিকে 10% এবং অকটেনের ক্ষেত্রে 20% বাড়ানোর কথা রয়েছে দাম বৃদ্ধির পর থেকে। কিন্তু সেই চিত্র একেবারে নেই বললেই বলা যায়। কারণ হচ্ছে আমরা যে পেট্রোল পাম্পগুলোতে বা ফিলিং স্টেশনগুলোতে আছি, সেখানে আপনাকে ক্যামেরার চোখে যদি দেখানোর চেষ্টা করি যে বিশেষ করে যে আসাদ গেটের তালুকদার ফিলিং স্টেশনটি এখনও বন্ধ রয়েছে, অর্থাৎ এখানে তেল নেই। তেল না থাকার কারণে কিন্তু তারা সেই গ্রাহকদের তেল দিতে পারছে না এবং তারা যারা এখানে কর্মকর্তা কর্মচারী রয়েছে খুব নিরলস, একেবারে বলা যাচ্ছে অলস সময় কাটাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি কেউ খেলাধুলায় ব্যস্ত আছে এবং কেউ বসে আছে। অর্থাৎ এই চিত্রটা শুধু রাজধানীর এই তালুকদার ফিলিং স্টেশন না, রাজধানীর অন্যান্য যে ফিলিং স্টেশন রয়েছে 2-1টি ছাড়া অধিকাংশই ফিলিং স্টেশনে কিন্তু তেল পাওয়া যাচ্ছে না। অর্থাৎ দাম বৃদ্ধির পর থেকে সরবরাহ বাড়ানোর যে বিষয়টি, সেটি এখনও পর্যন্ত যে ফিলিং স্টেশনগুলোর চিত্র দেখলে বোঝা যাচ্ছে না। এবং সেক্ষেত্রে গ্রাহকরা বলছেন, অর্থাৎ চালকরা বলছেন যে আসলে দীর্ঘ লাইনে তারা আগের মতো অপেক্ষা করতে হচ্ছে। অর্থাৎ গতকাল রাত থেকে এবং ভোরবেলা থেকে যারা অপেক্ষমান রয়েছে তারাও কিন্তু এখনও অপেক্ষমান আছে। এবং যে বন্ধ পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা দীর্ঘ সারি দেখতে পাচ্ছি। বিশেষ করে এই পাম্প থেকে এই পাম্পের যে লাইনটি ইতিমধ্যে পুরাতন বাণিজ্য মেলার মাঠ যেটি আছে সেটি কিন্তু পার হয়ে গেছে। অর্থাৎ তেল না থাকলেও কিন্তু তারা লাইনে ধরছেন। এই বিষয়টি জানতে চেয়েছিলাম তাদের কাছ থেকে, তারা কেন লাইনে দাঁড়িয়েছে। তারা বলছেন যে আসলে এই কারণেই যে অন্যান্য পাম্পগুলোতে তেল না থাকার কারণে তারা কিন্তু এখানে লাইনে দাঁড়িয়েছে। এবং সেই সাথে এখানকার যারা পেট্রোল পাম্পের যে কর্তৃপক্ষ রয়েছে, বিশেষ করে ম্যানেজার হতে শুরু করে মালিক পক্ষ হতে শুরু করে বিভিন্নজন যারা রয়েছে, তারাও আমাদের সাথে অর্থাৎ ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছে না। তারা বলছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। ধন্যবাদ বিপুল। এদিকে জ্বালানি তেলের দাম বাড়লেও এখনো পাম্পে কমেনি ভোক্তাদের দীর্ঘ লাইন। দাম বাড়ার পরও চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভোক্তারা। কালোবাজারি ঠেকাতে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র দেখে তেল দেওয়া হচ্ছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাওয়া যাচ্ছে না যশোরের পাম্পগুলোতে। তেলের দাম বাড়লেও সরবরাহ সংকটের অজুহাতে রংপুরে এখনও পাম্পে পাম্পে চলছে হাহাকার। কয়েকটি পাম্পে তেল বিক্রি হলেও অধিকাংশ বন্ধ। খোলা পাম্পগুলোতে মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনের লাইন সড়ক ছাড়িয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হচ্ছে। এদিকে মাদারীপুরের ডাসারে অবৈধভাবে সয়াবিন তেল মজুত করে রাখায় 40,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় 37,000 লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। সারা দেশে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এই কর্মসূচির আওতায় 6 মাস থেকে 59 মাস বয়সী সব শিশুকে 1 ডোজ টিকা দেওয়া হবে। সকাল 10টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল মিলনায়তনে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত
পর্যন্ত টিকাদান চলবে। শরীয়তপুরের জাজিরায় টিকার উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার রেহান উদ্দিন। এ থেকে গত 24 ঘন্টায় হাম আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামে চিকিৎসাধীন অবস্থায় 15 শিশুর মৃত্যু হলো। গত 24 ঘন্টায় আরও 41 শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। আমাদের বাচ্চাদের রেসিস্টেন্স পুষ্টি দিন দিন কমে যাচ্ছে, যেই কারণে হামের মতন একটা ভয়াবহ রূপ আমাদেরকে বিব্রত করে ফেলতেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের কত মায়ের বুক খালি করে নিয়ে যাচ্ছে। এ নিয়ে জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, সকাল থেকে এ পর্যন্ত কতজন শিশু টিকা নিয়েছে, কি বলছেন তাদের অভিভাবকরা, বিস্তারিত জানাবেন। সাদিয়া, হাম প্রতিরোধে এরই মধ্যে রাজশাহীতে যে টিকাদান ক্যাম্পেইন সেটি শুরু হয়েছে। সকালে আমরা দেখেছিলাম রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, তিনি এই ক্যাম্পেইনের কিন্তু উদ্বোধন করেছিলেন। যদিও আমি এখন নগরীর একটি দড়িখরবনের একটি স্বাস্থ্য কেন্দ্রে রয়েছি, এইখানে এখন পর্যন্ত 54 জন শিশুকে আসলে এখানে টিকাদান যে কর্মসূচির আওতায় সেখানে নিয়ে আসা হয়েছে। পর্যায়ক্রমে কিন্তু এখানে আসছেন অনেকে। এছাড়াও আমরা যতটুকু আসলে দেখতে পাচ্ছি যে বিশেষ করে যারা সুস্থ শিশু রয়েছেন শুধুমাত্র তাদেরকেই এই টিকাদান কর্মসূচির আওতার মধ্যে নিয়ে আসা হচ্ছে এবং স্বাস্থ্যকর্মীরা যারা এখানে শিশুদের অভিভাবক রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করছেন যে শিশুর কোনো ধরনের জ্বর বা অসুস্থতা রয়েছে কিনা। যদি এই ধরনের অসুস্থতা থেকে থাকে তাহলে কিন্তু আসলে তাদেরকে টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে না, পরবর্তী সুস্থ হলে তাদেরকে টিকা দেওয়ার কথা বলা হচ্ছে। এছাড়াও আপনি জানেন যে সিটি কর্পোরেশনের 54,140 জন শিশুকে টিকা প্রদানের যে লক্ষ্যমাত্রা সেটি করা হয়েছে এবং কমিউনিটি পর্যায়ে 45,623 জন শিশুকে এবং স্কুল পর্যায়ে 8,521 জন শিশুকে হামের টিকা দেওয়া হবে এবং নগরীর 286টি শিক্ষা প্রতিষ্ঠানে ও 240টি কমিউনিটি কেন্দ্রে এবং 6টি স্থায়ী কেন্দ্রে এই টিকাদান যে কর্মসূচি সেটি একযোগে আসলে চলছে। এছাড়াও রাজশাহীর যে 9টি উপজেলা রয়েছে সেখানেও 2,01,976 জন শিশুকে হামের টিকার আওতায় কিন্তু নিয়ে আসার যে কার্যক্রম সেটি তারা আসলে চলমান রয়েছে এবং সেই কেন্দ্রগুলোতেও কিন্তু আসলে টিকাদান যে কর্মসূচি সেটি আসলে চলছে এবং এরই মধ্যে আমরা যে যতটুকু আসলে জানতে পেরেছি যে 1,88,379 জন এবং স্কুল পর্যায়ে 13,597 জন শিশুকে টিকাদানের যে লক্ষ্যমাত্রা সেটি আসলে নিয়ে আসার চেষ্টা করছেন আসলে। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে সকল শিশু আসলে পুষ্টিহীনতায় ভুগছে তারাই আসলে সব থেকে বেশি ঝুঁকির মধ্যে পড়ছেন এবং এই টিকা যদি কোনো শিশু নিয়ে থাকে তাহলে 90 থেকে 95% হাম প্রতিরোধে সক্ষম বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সোমবার 13টি ফ্লাইটে মোট 6,104 জন যাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হাজিদের নিবন্ধন, ভিসা প্রক্রিয়া এবং স্বাস্থ্য পরীক্ষা সহ যাবতীয় সকল কাজ সম্পন্ন করা হচ্ছে। এদিকে হজ ক্যাম্প পরিদর্শনে এসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, হজযাত্রীদের খাবারের মান ও খরচ যেন বেশি না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। আগামীতে হজযাত্রা মধ্যবিত্তদের নাগালের মধ্যে রাখার কথাও জানান প্রতিমন্ত্রী। গত 18 এপ্রিল থেকে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক বিমান যাত্রা, চলবে আগামী 21 মে পর্যন্ত। আমরা ঠিক মতো হজ করতে পারবো, হজ করে দেশে ফিরবো, এই পথটা লয়ে যাইতেছি, তাহলে অবশ্যই দোয়া করব। মোটামুটি ভালো লাগছে, প্রথম যাচ্ছি, দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে হজটা সম্পূর্ণ করে আসতে পারি এবং হাজিরা যাতে কোনো অবস্থাতেই খাবারের মান নিয়ে কোনো কোশ্চেন না তুলতে পারে সেই জন্য আমরা পর্যটন ক্যাফেটেরিয়া থেকে কিন্তু খাবারগুলো দিচ্ছি। বিচার বিভাগকে ন্যায় এবং আস্থার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আদালত হয়রানির জায়গা নয়, বরং ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল। জনগণের মধ্যে এমন বিশ্বাস প্রতিষ্ঠা করতে পারলে সমাজ থেকে মব ভায়োলেন্স দূর হয়ে যাবে। সকালে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে বগুড়া সহ 7 জেলায়
বেল বন্ড সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে যেন আর কখনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয়, সেজন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করছে সরকার। এর আগে বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। অন্য জেলায় গ্রেফতার হলে অনলাইনে দ্রুত কর্তৃপক্ষের সাথে বা সেখানে যারা কাজ করেন, আমি নিজেও 18 মাস জেলে ছিলাম। আমার একটি অভিজ্ঞতা আপনাদের খুব সংক্ষেপে আমি শেয়ার করতে চাই। আমি দেখেছি জেলখানায় যতজন মানুষ বন্দী কয়েদি, যেভাবেই তাদেরকে আমরা ডাকি না কেন, তার মধ্যে আমার অভিজ্ঞতা হচ্ছে প্রায় 30% মানুষ আছে গরিব মানুষ, যারা বিভিন্ন কারণে জেলে গিয়েছে। এই মানুষগুলো ঠিক জানেও না তারা কি কারণে জেল খাটছে। দর্শক, এই মুহূর্তে গাবতলী বাগবাড়ি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শামীম চৌধুরী। শামীম, আমাদের জানাবেন প্রধানমন্ত্রী গাবতলীতে এসে পৌঁছেছেন কিনা এবং সেখানে কি কি কর্মসূচিতে তিনি অংশ নেবেন? সাদিয়া, এখন পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান গাবতলীর এই বাগবাড়িতে এসে পৌঁছাননি। আমরা যতটা জেনেছি ওখানে দুটি উন্নয়ন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এখনও অবস্থান করছেন বগুড়াতে, এবং বগুড়া থেকে তিনি কিছুক্ষণের মধ্যে এই বাগবাড়িতে রওনা দিবেন। আমরা এখন বাগবাড়িতে যেখানে দাঁড়িয়ে আছি সেটি বাগবাড়ি শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ, এবং এই ডিগ্রি কলেজ মাঠে আপনি দেখছেন ইতিমধ্যেই অনেক মানুষ এসে উপস্থিত হয়েছেন, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসেই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন। এর আগে তিনি এই বাগবাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে যাবেন এবং সেখানে গিয়ে তিনি হাম এবং রুবেলা টিকাদানের কর্মসূচির উদ্বোধন করবেন। ইতিমধ্যে এই বাগবাড়িতে ফ্যামিলি কার্ড যে তিনি প্রদান করবেন, সেখানে আপনি দেখতে পাচ্ছেন মঞ্চ তৈরি হয়ে গেছে এবং অনেক মানুষ এখানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই বাগবাড়ির জনসাধারণ খুবই উচ্ছ্বাসিত। তাদের ঘরের ছেলে প্রধানমন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আশাকে কেন্দ্র করে। আমরা যখন এই বাগবাড়িতে বগুড়া থেকে সড়ক পথে আসছিলাম, আমরা মোড়ে দেখেছি মোড়ে একদম মোড়ে পুলিশ রয়েছে, অর্থাৎ নিরাপত্তার বিষয়টি এখানে খুব গুরুত্ব সহকারে দেখা হয়েছে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন মানুষ ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর জন্য। এবং এর পাশাপাশি আমরা দেখেছি দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারাও স্লোগান দিচ্ছেন তাদের দলীয় প্রধান এখানে আশাকে কেন্দ্র করে। এবং এই মাঠ ইতিমধ্যেই আপনারা দেখছেন যে মোটামুটি কানায় পূর্ণ হয়ে গেছেন। এখানে যারা সরকারি কর্মচারী আছেন কর্তব্যরত, তারা এখানে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং যাদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিবেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা এই বাগবাড়ি ডিগ্রি কলেজ মাঠে এখানে আছি। এখান থেকে কিছুক্ষণে থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক 1:45টার দিকে তার যাওয়ার কথা রয়েছে চৌকির দহ খাল খনন কর্মসূচি উদ্বোধনে, এবং সেখানে গিয়ে তিনি সেই উদ্বোধন করবেন। ইতিমধ্যে এখানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন এবং উদ্বোধনের পর এখানে যারা ফ্যামিলি কার্ড পাবেন, যারা আজকের জন্য নিবন্ধিত রয়েছেন, তাদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিবেন। তো সাদিয়া, এই ছিল বাগবাড়ি থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শামীম। আওয়ামী শাসনামলে র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল TFI এর গোপন বন্দিশালায় গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এর এ মামলায় রোববার জবানবন্দি দেয়া সাক্ষী মাসরুর আনোয়ার চৌধুরীকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। অন্যদিকে ট্রাইব্যুনাল 2 জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে সাক্ষ্য দেয়া তদন্ত কর্মকর্তা আহমেদ নাসের উদ্দিনের বাকি জেরা আজ। সকালে এসব মামলায় গ্রেপ্তার মোট 14 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।